ভারতের একটা রাজ্যের বিধানসভা নির্বাচন, মোট 294টি আসন, ভোট দিয়েছেন প্রায় 6.5 কোটি মানুষ। আজ সেই ভোটের ফলাফল প্রকাশ হচ্ছে। কিন্তু এটা শুধু ভারতের একটা রাজ্যের ক্ষমতার লড়াই নয়। এই নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের পুরো সমীকরণ। তিস্তার পানি পাবে কিনা বাংলাদেশ, সীমান্তে পুশিন বাড়বে কিনা, ঢাকা দিল্লি সম্পর্ক উষ্ণ হবে কি শীতল, এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কলকাতার ভোট বাক্সে। কারণ পশ্চিমবঙ্গ জিতলে বিজেপি আর পশ্চিমবঙ্গ ধরে রাখলে তৃণমূল, দুটো পরিণতি বাংলাদেশের জন্য আলাদা আলাদা বার্তা নিয়ে আসে। প্রথমেই জানতে হবে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ঠিক কতটা গভীর। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সীমান্ত রয়েছে তার প্রায় অর্ধেকই পশ্চিমবঙ্গে পড়েছে। শুধু ভৌগোলিক সীমানা নয়, বাণিজ্যিক পথ, অভিবাসনের ধারা, একই ভাষা, একই সংস্কৃতি। পেট্রাপোল, বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের বিপুল বাণিজ্য চলে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া বেশিরভাগ মানুষ কলকাতামুখী হন চিকিৎসা, পড়াশোনা আর ব্যবসার প্রয়োজনে। এই সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, একেবারে মানুষের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়ানো। ফলে পশ্চিমবঙ্গে ক্ষমতায় কে আসছে তা বাংলাদেশের জন্য নিছক প্রতিবেশীর খবর নয়, একেবারে নিজের ঘরের বিষয়। এবারে নির্বাচনে মূল লড়াই দুটো দলের। 15 বছর ধরে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আর মোদির বিজেপি। 2021 সালে তৃণমূল 213টি আসনে জিতে ক্ষমতায় ছিল। সেখানে বিজেপি পেয়েছিল 77টি আসন, কিন্তু ভোটের হার ছিল 38%। এবার বিজেপি আরো শক্তিশালী হয়ে মাঠে নেমেছে। এক্সিট পোলে বেশিরভাগ সংস্থা বিজেপিকে এগিয়ে দেখাচ্ছে। ফলে 15 বছর পর ক্ষমতার পরিবর্তন হওয়ার সম্ভাবনা বাস্তব। কিন্তু এই নির্বাচনে বাংলাদেশকে সরাসরি টেনে আনা হয়েছে। বিজেপি তার নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ থেকে কথিত অবৈধ অনুপ্রবেশকে প্রধান ইস্যু করে তুলেছে। সীমান্তবর্তী জেলাগুলোতে মুসলিম ও বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই ন্যারেটিভকে এক সূত্রে গেঁথে প্রচারণা চালানো হয়েছে। ভোটার তালিকার বিশেষ সংশোধনে প্রায় 91 লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদের 65% অনিষ্পন্নের মধ্যে ছিলেন মুসলিম। এই পদক্ষেপকে বিজেপি বলেছে অবৈধ অনুপ্রবেশকারী ছাঁটাই, আর তৃণমূল বলেছে সত্যিকারের ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে সীমান্তের নিরাপত্তাকরণ আরও বাড়বে এবং সাম্প্রদায়িক সম্পর্কে নতুন চাপ তৈরি হতে পারে। শুধু তাই নয়, মুসলিম সমাজের মধ্যে প্রবল ভীতি আছে যে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধন আইন সিএএ কার্যকর করে দেবে। সিএএ কার্যকর হলে যাদের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ হবে তাদের একটি বড় অংশকে বাংলাদেশি বলে চিহ্নিত করে সীমান্তের ওপারে ঠেলে দেবার চেষ্টা হতে পারে। আর সেটা যে শুধু ভয় নয়, ইতোমধ্যে বাস্তব হতে শুরু করেছে। 2025 সালের মে থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ 2479 জনকে জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে। এদের মধ্যে 120 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ শনাক্ত করেছে ভারতীয় নাগরিক হিসেবে। অর্থাৎ যে পুশ ইন এখন সীমিত মাত্রায় হচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে সেটা বড় আকার নিতে পারে, বাংলাদেশের উপর চাপ বাড়বে। তাহলে কি তৃণমূল ক্ষমতায় থাকলে বাংলাদেশ নিরাপদ? সহজ উত্তর হলো না। মমতার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জটিল। সবচেয়ে বড় উদাহরণ তিস্তা। 2011 সালে তৎকালীন ভারত সরকারের সঙ্গে তিস্তা পানি বন্টন চুক্তি চূড়ান্ত হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই চুক্তি আটকে দিয়েছিলেন। তারপর থেকে তিনি এই চুক্তির ক্ষেত্রে ধারাবাহিকভাবে বিরোধিতা করে আসছেন। তার যুক্তি, শুষ্ক মৌসুমে পশ্চিমবঙ্গ নিজেই পানি সংকটে ভোগে, তাহলে বাংলাদেশকে কতটুকু দেবে? এই তিস্তা ইস্যু বাংলাদেশের জন্য এখন আরো জরুরি হয়ে উঠেছে। গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। ফলে একসঙ্গে দুটো চুক্তির সংকট সামনে আসছে। বিজেপি জিতলে তিস্তা চুক্তির পথের বাধাটা সরে যাবে, কারণ রাজ্য সরকারের আপত্তি থাকবে না। কিন্তু বিজেপির সীমান্ত নীতি ও সিএএ এর আতঙ্ক নতুন চাপ তৈরি করবে। আর তৃণমূল থাকলে তিস্তা চুক্তি আটকে থাকবে, এটা নিশ্চিত। ঘটনা আরো জটিল হয়েছে বাংলাদেশের নিজের রাজনৈতিক পরিবর্তনের কারণে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জিতেছে। প্রায় 20 বছর পর নির্বাচিত সরকার হিসেবে ক্ষমতায় এসেছে তারা। হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল অস্থির, ভিসা বন্ধ, বাণিজ্য সীমিত, কূটনৈতিক টানাপোড়েন। তবে এখন দুই দিক থেকেই সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল এই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। বিশ্লেষকরা মনে করছেন, বিজেপি এবং তৃণমূল দুই পক্ষই বাংলাদেশ সংক্রান্ত ন্যারেটিভকে পশ্চিমবঙ্গের ভোটারদের সামনে কিভাবে তুলে ধরে
তার উপর নির্ভর করছে সীমান্ত অঞ্চলের মানুষের মনোভাব। অর্থাৎ বাংলাদেশ এখন পশ্চিমবঙ্গের ভোটের কার্ড, আর পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল বাংলাদেশের নীতির কার্ড। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের এই নির্বাচন বাংলাদেশের জন্য 4টি বড় প্রশ্নের উত্তর লুকিয়ে রেখেছে। 1, তিস্তার পানি কি বাংলাদেশ পাবে? 2, সীমান্তে পুশিন কি বাড়বে? 3, সিএএ এর আতঙ্ক কি বাস্তবে রূপ নেবে? 4, ঢাকা দিল্লি সম্পর্ক উষ্ণ হবে নাকি আবারও শীতল হবে? বিজেপি জিতলে একরকম হিসাব, তৃণমূল জিতলে আর এক রকম। কিন্তু যেই জিতুক, বাংলাদেশকে নতুন সমীকরণের সঙ্গে মানিয়ে নিতে হবে। কারণ পশ্চিমবঙ্গ শুধু একটা ভারতীয় রাজ্য নয়, এটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী, সবচেয়ে প্রভাবশালী সীমানা। গণনা চলছে বা চলেছে বা ইতিমধ্যে অনেক জায়গায় শেষও হয়ে গেছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা হয়েছে। ইতিমধ্যে আমরা যে মুহূর্তে ভিডিওটা প্রচার করছি, অনেক জায়গায় ফলাফল চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে, বেসরকারিভাবে বিজয়ী ঘোষণাও করা হয়েছে ইতিমধ্যে। এই সবগুলোর মধ্যে আমাদের জন্য, আমি আগেও একাধিক ভিডিওতে বলেছি, আজকেও বলছি যে অন্য রাজ্যগুলোর চেয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ সরকারে কে আসছে এটি একটি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ বলতে ভারতের বিশাল ভারতের পশ্চিমবঙ্গের সাথে যাবতীয় লেনদেন, যাবতীয় ভাবের আদান প্রদান, যাবতীয় ব্যবসা বাণিজ্য, মানুষের যাতায়াত, সবকিছু 80 থেকে 90% এটি দিয়ে হয়। এই জন্য আমাদের পশ্চিমবঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটু ইতিহাস থেকে যদি দেখে নেই যে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন দলের শাসন হয়েছে, শাসন জারি হয়েছে। কখনো কখনো অস্থির পরিস্থিতির কারণে রাষ্ট্রপতির শাসনও জারি হয়েছে। 1947 সালে দেশভাগের পর 47 থেকে 1967 পর্যন্ত, স্বাধীনতার পর প্রায় 20 বছর কংগ্রেস সেখানে একচ্ছত্র ক্ষমতায় ছিল। এরপর খানিকটা অস্থিরতার যুগ ছিল, যুক্তফ্রন্ট, এবং এটিকে অস্থিরতার যুগই বলা হয়। 1967 থেকে 1972 এই সময়ে বারবার সরকার পরিবর্তন হয়েছে এবং কখনো কখনো রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে, কখনো 1 বছরও অনেক সরকার থাকে, এমনটাও ঘটেছে এই অস্থিরতার যুগে। এই অস্থিরতার যুগ পেরিয়ে 1977 সালে আসে বামফ্রন্ট, এবং এটিকে বলা হয় বামফ্রন্ট যুগ। 1977 থেকে 2011 সাল টানা 34 বছর বামফ্রন্ট সরকার শাসন করে, যা ভারতের ইতিহাসে অন্যতম দীর্ঘতম সংসদীয় শাসন। এরপর 2011 সালে পশ্চিমবঙ্গের মসনদে আসে তৃণমূল কংগ্রেস। 2011 সালে পরিবর্তনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এখন পর্যন্ত রয়েছে, আজকে পর্যন্ত, বা 7 তারিখে হয়তো সরকার গঠন হবে। ফলাফল ইতিমধ্যে আমরা জেনে গেছি, বিজেপি এখানে সরকার গঠন করছে, ভূমিধ্বস বিজয়ী হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা 294টি। এর মধ্যে একটি কেন্দ্র দক্ষিণ 24 পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভায় ভোট বাতিল করা হয়েছে। ওই কেন্দ্রে ফের ভোট হবে আগামী 21শে মে, গণনা হবে 24শে মে। তাই সোমবার ফলতা বাদে বাকি 293 কেন্দ্রের ভোট গণনা অনুষ্ঠিত হয়েছে। আমরা মোটামুটি ইতিহাস দেখলাম, সার্বিক অবস্থা দেখলাম। এখন আমরা একটু বুঝতে চাই যে কোন ম্যাজিক গুণে পশ্চিমবঙ্গে ভারতের স্বাধীনতার পর প্রথমবার বিজেপি সেখানে সরকার গঠন করতে যাচ্ছে। বাংলার রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে মহাকরণ বা নবান্নের দখল নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ ভারতের কেন্দ্রীয় সরকার যে দলটি শাসন করছে সেই দলটি এবার পশ্চিমবঙ্গের মসনদের দায়িত্ব নিতে যাচ্ছে। খানিকটা অপ্রত্যাশিতভাবেই প্রায় 2 শতাধিক আসন নিয়ে বাংলার মসনদে বসতে চলেছে গেরুয়া শিবির। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন, কোন ম্যাজিকে বাংলার এই অভূতপূর্ব গেরুয়া ঝড়ের আসল কারণ কি? কেন মানুষ 15 বছরের চেনা সরকারকে সরিয়ে পরিবর্তনের জোয়ারে গা ভাসালো? এই মুহূর্তের ভিডিওতে আমরা সেই মহা ভোট বিপ্লবের
নেপথ্য কাহিনী বুঝতে চেষ্টা করব। বন্ধুরা, বঙ্গে বিজেপির এই বিরাট জয়ের অন্যতম প্রধান কারণ হলো ধর্মীয় মেরুকরণ। যদি আমরা প্রচারের দিকে তাকাই তবে দেখব শুভেন্দু অধিকারীর লাগাতার হিন্দুত্বের প্রচার ভোটারদের মনে গভীর প্রভাব ফেলেছে। অমিত শাহর অভিন্ন দেওয়ানি বিধির প্রতিশ্রুতি এবং সর্বোপরি বাঙালি মধ্যবিত্ত হিন্দুদের মধ্যে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভয় ধরানো বিজেপির এই প্রচার কৌশল বাংলায় এক প্রকার অকল্পনীয় কাজটি করে দেখিয়েছে। ভোটের ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বাংলা স্পষ্টত হিন্দু ভোট এবং মুসলমান ভোটে বিভক্ত হয়ে গেছে। যদিও অনেক কেন্দ্রে মুসলিম ভোট কিছুটা বিভক্ত হয়েছে, কিন্তু সে তুলনায় হিন্দু ভোটাররা অনেক বেশি একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। অন্তত প্রাথমিক পর্যবেক্ষণে তেমনটাই মনে হচ্ছে। এই মেরুকরণই বিজেপির জয়ের ভিত তৈরি করে দিয়েছে। বিজেপির জয়ের কারণ ব্যাখ্যা করতে গেলে অবশ্যই বলতে হয় প্রতিষ্ঠান বিরোধিতার কথা। রাজ্যে টানা 15 বছর ধরে সরকার চালানোর দরুন তৃণমূল সরকারের বিরুদ্ধে একটা সহজাত ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল। রাজ্যে কর্মসংস্থানের সমস্যা, বড় শিল্পের অভাব, নিয়োগ দুর্নীতি এবং রাস্তাঘাটের অবনতি, এই সবকটি ইস্যু শাসক শিবিরের বিরুদ্ধে গিয়েছে। তাছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকার দরুন স্থানীয় স্তরের তৃণমূল নেতাদের মধ্যে এক প্রকার দাদাগিরির মনোভাব তৈরি হয়েছিল। বাড়ছিল তোলাবাজি, কাটমানি এবং সিন্ডিকেট রাজের অভিযোগ। সাধারণ মানুষের মনে এই নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমা হচ্ছিল। বিজেপি খুব চতুরভাবে সেই জনক্ষোভকে কাজে লাগাতে নিজেদের উপযুক্ত বিকল্প হিসেবে তুলে ধরেছে। বিজেপির এই জয়ের অন্যতম চাবিকাঠি হলো তাদের আত্মোপলব্ধি। 2021 সালের প্রচারে তারা যে ভুলগুলো করেছিল সেগুলি একটিও এবার করেনি। আগেরবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ, দিদি ও দিদি স্লোগান কিংবা ভিন রাজ্যের নেতাদের অতিরিক্ত দাপাদাপি বাঙালি ভোটাররা ভালোভাবে নেয়নি। 2021 পর্যন্ত বিজেপির সভা সমিতিতে কৈলাস বিজয়বর্গীয়র মতো ভিন রাজ্যের নেতাদেরই নিত্যদিন সংবাদ মাধ্যমে মুখ দেখাতে দেখা যেত। তাছাড়া দলের অন্দরে গোষ্ঠী কন্দল এবং কামিনী কাঞ্চনের অভিযোগে গেরুয়া শিবির জর্জরিত ছিল। কিন্তু এবার ভোটের অনেক আগে থেকেই খোদ অমিত শাহ সেসব কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছেন। এবার কেন্দ্রীয়ভাবে মমতাকে ব্যক্তিগত আক্রমণ না করে তৃণমূলের প্রশাসনিক ব্যর্থতা এবং স্থানীয় ইস্যুকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার চিরাচরিত বিরোধিতার রাজনীতি করার সুযোগই পাননি। নিরুপায় হয়ে তিনি নির্বাচন কমিশনকে শত্রু হিসেবে বেছে নিলেও সেই কৌশল এবার আর কাজে দেয়নি। 2021 থেকে 2026 এই 5 বছর ধরে গেরুয়া শিবির তাদের ওপর লেপে থাকা বহিরাগত তকমা ঝেড়ে ফেলার এক মরিয়া চেষ্টা চালিয়ে গেছে। সেই উদ্দেশ্যেই শ্রমিক ভট্টাচার্যের মতো বাঙালি ভদ্রলোককে রাজ্য সভাপতি করা হয়েছিল। সাংস্কৃতিক পরিবর্তনের দিকেও নজর দেওয়া হয়েছিল লক্ষণীয়ভাবে। জয় শ্রীরাম স্লোগানের সমান্তরালে নিয়ে আসা হয় জয় মা কালী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ঝালমুড়ি খেয়েছেন, গঙ্গায় হাওয়া খেয়েছেন, বিজেপি প্রার্থীরা মাছ হাতে প্রচারে বেরিয়েছেন, এমনকি কেন্দ্রীয় নেতারাও রাজ্যে এসে মাছ ভাত খেয়েছেন। উদ্দেশ্য ছিল একটাই, বাঙালি ভদ্রলোকদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তোলা। তারা সফল হয়েছেন। মজার বিষয় হলো, এতদিন যারা তৃণমূলের ভাতার রাজনীতির সমালোচনা করত, সেই বিজেপি এবার ভাতার প্রতিশ্রুতিতে তৃণমূলকে ছাপিয়ে গিয়েছে, যা তাদের ভোট ব্যাংক নিশ্চিত করেছে। বিজেপি প্রকাশ্যে স্বীকার করুক বা না করুক, এই জয়ে নির্বাচন কমিশনের ভূমিকা অনস্বীকার্য। এসআইয়ের জেরে যে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার বাতিল হলো এবং ভোটের ঠিক আগে আগে যেভাবে তৃণমূলের ভোট মেশিনারিকে কার্যত বিধ্বস্ত করে দেওয়া হলো, তা আখেরে বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছে।